যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসছে। আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্রদল করে, নয় যুবদল করে, নয় স্বেচ্ছাসেবক দল করে। আচ্ছা, এই লোকগুলো যাদের নামও কিছু জানা গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এই লোকগুলো কি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো? সিম্পল কোশ্চেন, পারতো না। যারা 15 বছর পালিয়ে থাকতো, লুকিয়ে থাকতো, তারা হঠাৎ করে এত শক্তিশালী কি করে হলো যে একজন ভাঁড়ের ব্যবসায়ীর কাছে প্রতি মাসে 3 লাখ টাকা চাঁদা দাবি করে? তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করছে? তাদের কোনো আপনার হেল দলকে টের পাচ্ছেন নাকি তারা বসে বসে লেমন জুস খাচ্ছে? আচ্ছা, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, আমি আবারও বলেছি, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো তারা কেন অ্যাকশনে যাচ্ছে না? নাকি তারা ইচ্ছে করে যেতে চাচ্ছে না? আচ্ছা, যদি তারা ইচ্ছে করে না যায় তাদের লাভটা কি? তাদের একটা লাভ আছে, সে লাভটা হলো সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়ে দেওয়া যে রাজনৈতিক দলগুলো সবই এক, মুদ্রার এপিট আর ওপিট। আওয়ামী লীগ দুষ্ট ছিল, এখন আরেক দুষ্ট বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি একই কাজ করবে। এতে সাধারণ মানুষ রাজনীতির উপর, রাজনৈতিক দলের উপর, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর তারা বীতশ্রদ্ধ হয়ে যাবে। এবং এই বীতশ্রদ্ধ হলে কি লাভ? আপনারা শুনেছেন কিছুদিন আগেও বলা হচ্ছিল যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাকুক। আবার এমনও বলা হচ্ছিল ডক্টর ইউনূস সাহেব যতদিন জীবিত থাকবেন উনি যেন ক্ষমতায় থাকেন। এটা হলো বিরাজনীতিকরণ। এবং এই বিরাজনীতিকরণটা করা হচ্ছে সুকৌশলে, যাতে নাকি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলের প্রতি একটা ক্ষোভ জমে, ঘৃণা জমে। এবং এই জিনিসটা আবার প্রচার করছে জামাত ইসলাম, এনসিপি। আপনারা সবাই এর মধ্যে জানেন যে পুরনো ঢাকায় গত বুধবারে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে একজন ব্যক্তিকে 10-12 জন দুর্বৃত্ত, অথবা আরো বেশি হতে পারে, 15-20 জন হতে পারে, প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে। মারার পর তার মাথা এবং শরীর বড় পাথর দিয়ে থেতলে দিয়েছে। তারপর তাকে উলঙ্গ করে তার শরীরের উপরে তারা লাফালাফি করেছে। এই দৃশ্য ভিডিও হয়েছে এবং লোকজন এটা ছড়িয়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। ঘটনা ঘটেছে বুধবার। আপনারা হয়তো বলবেন এটা ভিডিও করলো কে, কেন করলো, সে কি নিষ্ঠু? দেখুন, যদি ভিডিওটা না ছড়াতো তাহলে হয়তো এখনো বিষয়টা আপনারা জানতেন না। ঘটনা ঘটেছে বুধবার। শুক্রবার দিন এই ভিডিও সবাই দেখার পর সবার কানে পানি গিয়েছে, হইচই, আলোচনা, অনেক কিছু হচ্ছে। কবে হয়েছে? শুক্রবার, পুরো একদিন পর। এখন এই ঘটনাটা কে ঘটলো, কেন ঘটলো, এটা নিয়ে পুলিশ তদন্ত করছে। যতদূর জানা গেছে উনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন, মিস্টার লালচাঁদ সোহাগ, ডাক নাম সোহাগ। তার একটা ফ্যামিলি আছে, ভালো ব্যবসা করেন। তার কাছে চাঁদা চেয়েছিল। এই ভদ্রলোক এক সময় যুবদল করতেন, এরকম শোনা যায়। যারা চাঁদা দাবি করেছিল তারাও যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্র দল এরকম করে, এবং তারাই এই কাজটা করেছে। এই ঘটনার পর বিএনপি ওই যুব দলের, স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে বহিষ্কার করেছে। এতে এই লালচাঁদের, সোহাগ সাহেবের সন্তান যে এতিম হলেন, স্ত্রী যে বিধবা হলেন, মা বাবা যে সন্তান হারা হলেন, বিএনপির এই বহিষ্কারের ঘটনায় তাদের কি কোনো লাভ হয়েছে? ভাবুন একটাবার। এরই মধ্যে দেখলাম এই ঘটনা নিয়ে জামাত ইসলাম, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় সমালোচনা করছেন। তারা ইঙ্গিত দিচ্ছেন যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসছে। দ্রুতবেগে সমস্ত কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এই এনসিপি ছাত্র সংগঠনগুলো মিছিল করছে এবং তাদের মিছিলের মূল টার্গেট কিন্তু বিএনপি। আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্রদল করে, নয় যুবদল করে, নয় স্বেচ্ছাসেবক দল করে। আচ্ছা, এই লোকগুলো যাদের নামও কিছু জানা গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এই লোকগুলো কি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো? সিম্পল কোশ্চেন, পারতো না। আপনারা জানেন, আমিও জানি, পারতো না। কেন পারতো না? পারতো না এই কারণে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলে তারা এই কাজগুলি করতে পারতো, কারণ তারা নিজেরাই তখন দৌড়ের উপর থাকতো। তাহলে কে করতে পারতো তখন? তখন কিন্তু এই কাজগুলো এই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এরা করতে পারতো। ওরা এখন কোথায়? ওরা এখন দৌড়ের উপর আছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? কারণটা কি?
এই ছাত্রদল যারা তারা এত পাওয়ারটা পেলে কোথায়? এই ক্ষমতার উৎস কোথায়? এখন কি বিএনপি ক্ষমতায় আছে? নেই। তাহলে উৎসটা কোথায়? এটার মূল কারণটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগে ছাত্রলীগের লোকেরা প্রকাশ্যে এই ধরনের কাজ করতো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক প্রকাশ্যে এরকম কাজ করতো। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, প্রশাসন তাদেরকে দেখেও দেখতো না, দেখেও না দেখার ভান করতো। চাপে পড়ে দুইজনকে গ্রেপ্তার করা হলো, ছাড়া পেয়ে যেত, বুক ফুলিয়ে বের হয়ে আসতো। এখন কি হচ্ছে? এখন তারা নেই, এখন উল্টোরা যুবদল, ছাত্রদল এরা করছে। এমনকি এনসিপির লোক জড়ো করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন এনসিপির একজন লোককে গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডিতে, এক প্রকাশকের বাড়িতে ঘেরাও ঘেরা তাকে গ্রেপ্তার করা দাবিতে। তাকে কিন্তু এনসিপি একজন কেন্দ্রীয় নেতা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। তারা কেন করছে? তারা তো রাজনৈতিক দল, তারা কেন করছে? এনসিপির কথা বাদ দেন, কারণ এনসিপিকে আমি সরকারি দল মনে করি। জামাত কেন করছে? জামাতের এখন এজেন্ডা হলো নির্বাচনটা কতটা দেরিতে করা যায়। যত দেরিতে নির্বাচন হবে তত তারা ঘর গুছিয়ে নিতে পারবে, তারা নির্বাচনে তত ভালো ফল করবে বলে তারা আশা করে। সেক্ষেত্রে জামাত চাচ্ছে নির্বাচনটা পেছানোর একটা ইস্যু হতে পারে এটা। এইগুলো কিন্তু একটা কথা। তাহলে মোটামুটি একটা ত্রিভুজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটা কি? একদিকে সরকার, একদিকে জামাত, একদিকে এনসিপি। আর এই ত্রিভুজের বাইরে আরেকটা বৃত্ত হচ্ছে বিএনপি। আচ্ছা, আমি এখানে আরেকটা জনের কথা বলি। সবাই বলবেন আমি কেন একটা পক্ষ করে বাদ দিচ্ছি। সেটা হলো সেনাবাহিনী। দেখুন, এই ধরনের মবের বিরুদ্ধে সেনাবাহিনীর কিন্তু আমরা একবার দুইবার হুঙ্কার শুনেছি। বিশেষ করে রংপুরের ঘটনা তো খুবই হুঙ্কার শুনেছিলাম আমরা। আর মব সহ্য করা হবে না, আর এগুলি সহ্য করা হবে না। সেনাবাহিনী বলেছেন, সেনাবাহিনী কিন্তু বলার এখতিয়ারও ছিল, কারণ সেনাবাহিনীকে অলরেডি সরকার কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। মানে সরকার, সেনাবাহিনী ইচ্ছা করলে একজনকে ধরে শাস্তি দিতে পারে তাৎক্ষণিকভাবে। তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করছে? তাদের কোনো আপনার হেল দলকে টের পাচ্ছেন নাকি তারা বসে বসে লেমন জুস খাচ্ছে? এটা কিন্তু একটা বড় সমস্যা। সেনাবাহিনী যারা আছেন, আপনারা তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েন না। আপনারা বলেন আমরা ব্যারাকে ফিরে যাই, ব্যারাকে থাকুন, আরামে থাকুন ভাই, বাইরে থাকবেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, লোকে জানবে আপনি আছেন, কিন্তু লোকে আপনার কাছ থেকে কোনো উপকার পাবে না। তাহলে কেন? এই প্রশ্নের জবাব কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীকে দিতে হবে। আরেকটা কথা বলি, এই যে একটা কথা বললাম, তাহলে বিএনপি কি কোনো দায় নাই? অবশ্যই দায় আছে। বিএনপি কেন তার দলের লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? বিএনপি তো বলবেন আমরা চেষ্টা করছি, আমরা বহিষ্কার করছি। হ্যাঁ, বিএনপি তো অনেক বহিষ্কার করছে। বাংলাদেশের ইতিহাসে এত বহিষ্কার বোধহয় কোনো দল তার নিজের লোকদেরকে করে নাই। 2000-এর বেশি লোককে তারা এরই মধ্যে বহিষ্কার করে ফেলেছে, কিন্তু এতে কাজ হচ্ছে না কেন? আমি একটা উদাহরণ প্রায় দিই বিভিন্ন জায়গায়, সেটা আপনাদেরকে আবার বলি। ধরা যাক একটা পাতিল খুব গরম হয়ে গেছে, এই পাতিলটা ঠান্ডা করতে হবে। আপনি কি করবেন? আমি যে মানে চোয়ালের মধ্যে একটু পানি নিয়ে পাতিলের মধ্যে ছিটা দিয়ে দিলাম, ছেদ করে আওয়াজ করবে, কিন্তু তার শব্দ হবে, কিন্তু সবাই বুঝবেন যে পাতিলে একটু পানি দেওয়া হয়েছে। এতে কি পাতিল ঠান্ডা হবে? হবে না। আবার পাতিল গরম হতে থাকবে, কারণ নিজ দিয়ে তাপটা তো আছে। আপনাকে তাপটাকে বন্ধ করতে হবে আগে, তারপর আপনি পানি দেন ভাই। এখন তাপটা আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি এত বড় দেশ, এত নেতা কর্মী, আপনি 2000-কে করেছেন। যখন কোনো একটা খবর মিডিয়াতে আসে তখন আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আপনাদের নিজস্ব কোনো অনুসন্ধান আছে? নাই। কেন নাই? কারণ ওনারা এখন নানা ধান্দা নিয়ে ব্যস্ত আছেন। এটা ঠিক, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কয়টা যে গ্রুপ আছে এটা একমাত্র আল্লাহ মালুম। ভাইয়ের রাজনীতি হয় বিএনপিতে। কেউ একটা করে, সে জানে আমার যত সমস্যায় হোক, আমার যে ভাই আছে সেন্টারে, সে আমাকে রক্ষা করবে। এই ভাইয়ের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরোবেন? আমি একটা সিম্পল একটা পরামর্শ দিয়ে আমি আলোচনাটা শেষ করব। আমি মনে করি বিএনপি চেষ্টা করে দেখতে পারে। বিএনপি এখন যেটা করছে এটা হলো জাস্ট প্রলেপ দেওয়া। এইভাবে 100 বছর আপনি কিছু করতে পারবেন না। আপনাকে চেষ্টা করুন, মানে খুব ম্যাটিকুলার ডিজাইন বলে না, ওরকম একটা সুপরিকল্পিত চেষ্টা করুন। আমি একটা পরামর্শ দিই বিনা পয়সা। দায়মুক্তির সাংবিধানিক স্বীকৃতির শর্ত না মানলে ভেস্তে যাবে লন্ডন বৈঠকের সমঝোতা। দায়মুক্তির এই সাংবিধানিক স্বীকৃতি হলো জুলাই ঘোষণাপত্র। এনসিপির জুলাই ঘোষণাপত্রের সাথে ডক্টর ইউনূস জুড়ে দিয়েছেন আরো 3 শর্ত, যেগুলো পূরণ না হলে হবে না জুলাই সনদ। ফলাফল: নো জুলাই সনদ, নো ইলেকশন।
বেশ কয়েকবার হিমাগারে চলে যাওয়া জুলাই ঘোষণাপত্রের আলোচনা নতুন করে উঠে এসেছে। সরকারের কিংস পার্টি বলে পরিচিত এনসিপি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায়। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তির বিষয়ে একমত নয় বিএনপি। দলটির মত হলো ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান 2024 আনা যেতে পারে। প্রশ্ন হলো, কিছুদিন পর পর জুলাই ঘোষণাপত্রের এই নাটক নিয়ে কেন হাজির হয় আগস্ট জুলাই ঘোষণাপত্র আসতে পারে? ভিতরের খবর হলো, সেই ঐকমত্য যোজন যোজন দূরে আছে। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপি এবং সরকার চায় সংবিধানে এমন বিধান যুক্ত করতে হবে যেখানে জুলাই আন্দোলনের আগে পরে সকল ভাঙচুর, পুলিশ হত্যা সহ সবকিছুর দায় মুক্তি দিতে হবে। সেজন্য তারা একটি নতুন সংবিধান চায় যেখানে নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। কিন্তু তাতে রাজি নয় বিএনপি। প্রশ্ন হলো, এই দায় মুক্তি বিএনপিকে রাজনৈতিকভাবে কতটা সুবিধা দেবে, নাকি বঙ্গবন্ধু হত্যার ইন্ডেমনিটি অধ্যাদেশ কিংবা অপারেশন ক্লিন হার্টের মতো ঘটনাকে ইন্ডেমনিটি দেওয়ার সাংবিধানিক বৈধতা দেওয়ার মতো আরো একটি বিতর্কিত ঘটনার দায় বহন করতে হবে বিএনপিকে? বিএনপি আপাতত এমন দায় নিতে চায় না। দলটি মনে করে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার মতো বিষয় নেই। এই বিষয়ে দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান 2024 আনা যেতে পারে। 11 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের 11তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এমন কথা বলেন সালাউদ্দিন আহমেদ। কিন্তু কেন বিএনপি সংবিধানের মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করতে চায় না? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের কার্যকারিতা শেষ। সে ঘোষণাপত্র চতুর্থ তফসিলে এসে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিটি আইন কিন্তু সংবিধানে উল্লেখিত নয়। বলা হলো এটা তফসিলে থাকবে, এটাই লেজিটিমেসি বা বৈধতা এবং স্বীকৃতি। ঘোষণাপত্র লিটারেচার হিসেবে, ডকুমেন্টারি হিসেবে আর্কাইভে থাকবে, সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। 72-এর সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে সত্য নয় বলেছিল, তারপর আবার নিজেরাই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে। খসড়া প্রস্তাবটি পাঠায় রাজনৈতিক দলগুলোর কাছে। বিএনপি গত 12 ফেব্রুয়ারি তার জবাব দেয়, কিন্তু সেটি ফেলে রাখে সরকার, সময় ক্ষেপণ করে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকদিন আগে সরকার একজন উপদেষ্টা দলটির মহাসচিবের সঙ্গে যোগাযোগ করে জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত তাদের একটি প্রস্তাব দিয়েছে। বিএনপি জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠক করে 9 ফেব্রুয়ারি জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠায়। দৈনিক যুগান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, সেই খসড়ায় সরকার ও এনসিপির সাথে বিএনপির যোজন যোজন দূরত্ব আছে। বিএনপি মনে করে জুলাই আন্দোলনকে সংবিধানে স্থান দেওয়া হলে তাতে ভবিষ্যতে জটিলতা বাড়তে পারে। কেউ কেউ আবার স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানকেও সংবিধানে রাখার দাবি তুলতে পারে। এজন্য তারা রাজনৈতিক দলিল হিসেবে রাষ্ট্রের আর্কাইভে 2024 সালের ঘোষণাপত্র সংরক্ষণের পক্ষে মত দিয়েছে। সরকারের খসড়া প্রস্তাবে 1947 সাল থেকে 71 পর্যন্ত সব আন্দোলনের কথা আছে, কিন্তু বিএনপি শুধু 1971 সালের স্বাধীনতা যুদ্ধে গৌরবময় বিজয়ের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত